পানির নিচে থাকা অবস্থায় তিনি যখন ডুবছিলেন, তিনি বক্তব্য অনুযায়ী কিছুটা পানি তার পেটে গিয়েছিল। পরে প্রস্রাব করার পর তার পেট ক্লিয়ার হয়ে যায়। দুনিয়াতে ওয়ান এন্ড অনলি চরম মিথ্যাবাদী সুমনকে আপনার আসলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় তদন্ত শেষে আনা দরকার। যতগুলো দুনিয়াতে পানি খাওয়া ঘটনা ঘটছে, বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষ, তাদেরকে মাথায় নিয়ে ঘুরাইতে হয়। পানি বের করার জন্য নানান ধরনের বৈজ্ঞানিক ডাক্তারি নিরীক্ষা পরীক্ষা আছে, কিন্তু সুমন একমাত্র ব্যক্তি যে 13 ঘন্টা পরে মানে এমন অলৌকিক এক ঘটনা তার সাথে ঘটছে, সে এসে মুত্তা দিছার তার পেটের পানি বের হয়ে গেছে। আর এই পানি তো বেটা ওই পানি না যেটা আমাদের খাবার জন্য পাকস্থলীর কোনো এক মানে কি বলা হয় জায়গায় গিয়া থাকে, যেটা প্রক্রিয়া হিসাবে পানিটা পিসাবে বাইর হয়। শুভ সকাল। কে বাঙালি? এই তোমাদের ঘুম ভাঙছে? যাই হোক, এই একটা ঘটনা তোমরা নিশ্চয় জানো যে পানির নিচে 13 ঘন্টা জীবিত থাকা সেই সুমন, সে কিন্তু ধরা খাইছে। 50% ধরা খাইছে আর 50% বাকি আছে। এই ছেলেটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও, আমি ওকে মারবো না, ওকে আমি জিজ্ঞেস করবো যে সে আসলে কোন উদ্দেশ্যে এই কাজটা করছে, সে কি নিজে করছে নাকি তাকে দিয়ে করানো হয়েছে, আর তার এই নাটকে তার ফায়দা কি হয়েছে আর ফায়দাটা কাদের হয়েছে। আজকে এই পুরা ভিডিও জুড়ে আমরা এটাকে ডিসকাশন করব আর প্রমাণ করে যাব যে এই সুমন যে একজন মিথ্যাবাদী। অলরেডি এটা প্রতিবেদন হয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা আমার কুমিল্লা রিচার ভাইয়ের মুখে এটা শোনাও। ফান করলাম। যাই হোক, আপনারা জানেন যে আলোচিত ঘটনা, সময়ের সবচেয়ে টক অফ দ্য সিটি, যেটা পানির নিচে মর্নিং বা চু লঞ্চ থেকে জীবিত উদ্ধারকারী মানে উদ্ধারকৃত একজন ব্যক্তি, ওয়ান এন্ড অনলি ব্লুটুথ ভাই, সুমন ব্যাপারী। তো সুমন ব্যাপারী সম্পর্কে অবশেষে আমাদের একটা প্রতিবেদন হাতে এসেছে, একটা গণমাধ্যমের মাধ্যমে আসছে। যে আপনারা জানেন যে ওই দিন যখন তাকে উদ্ধার করা হয় আর এই লঞ্চ ডুবার কারণ বা যে লঞ্চ আপনার ধাক্কা মারছে ময়ূরী 2, সেটা নিয়ে একটা 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আর ওই কমিটির মধ্যে যারা নেতৃত্ব দিয়েছিলেন, একজনের নাম হচ্ছে আপনার তদন্ত কমিটির প্রধান যিনি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, তার নাম হচ্ছে রফিকুল ইসলাম। আর তদন্ত কমিটির আরেক সদস্য, তিনিও আপনার এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। তো তাদের দুজনের বক্তব্যে যাওয়ার আগে প্রথমত আমরা এই ব্লুটুথ বয় সুমনের মুখে একদম ফার্স্টে যখন তাকে উদ্ধার করা হয়েছিল তার মুখের যে বর্ণনা আছে সেটা সামান্য একটু 5 সেকেন্ড 10 সেকেন্ড আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কোনো উপায় হয় না। কিন্তু ওখানে তো আমি 2 মিনিটে, আমি তোমার যে 10 মিনিট হবে কিন্তু 13 ঘন্টা হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক যা চায় তাই হয়। এতটুকু অংশ শুনছেন, এটা হচ্ছে তার নিজের মুখের স্টেটমেন্ট, যাতে আমাদের জন্য সুবিধা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যাওয়ার 13 ঘন্টা পর জীবিত উদ্ধার হওয়া সুমন ব্যাপারীর বক্তব্যকে অসংলগ্ন বা ধরেন অসংলগ্ন হচ্ছে খুব রাইটেন একটা কৌশলী ভাষা, মানে হচ্ছে কি যে একদম মিল নাই, বাইচালি করতেছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে। বা খাঁটি বাংলাটা হচ্ছে এমন, অসংলগ্ন বলে মনে করছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। তার বক্তব্যে 13 ঘন্টা পরে বেঁচে আসার বিষয়টি স্পষ্ট হচ্ছে না বলেও তারা জানিয়েছেন। এখন তিনি আসলে কিভাবে স্টেটমেন্ট দিয়েছেন সেটার পরে, লঞ্চ ডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটি সদরঘাটে বিআইডব্লিউটি এর কার্যালয়ের সামনে সম্মেলন কক্ষে সাক্ষ্য নিয়েছে। আপনার বিভিন্ন যারা ওইখানে আই উইটনেস ছিল তাদের, ইভেন উদ্ধারের পর মিডফোর্ড হসপিটাল থেকে চিকিৎসা শেষে আমাদের এই সুমন ব্যাপারী, তিনি অলরেডি তার মুন্সিগঞ্জের ঢাকা মুন্সিগঞ্জের যে বাড়ি আছে সেখানে তিনি আছেন। তো তার বাড়িতে যাবার পরে করোনার কারণে ফেস টু ফেস ইন্টারভিউ নিচ্ছে না, তার সাথে মোবাইল ফোনে আপনার এই তদন্ত কমিটি কথা বলেছে। তো তদন্ত কমিটির যে বক্তব্যটা সেটা হচ্ছে যে সুমনের সাথে তারা প্রায় 30 মিনিট কথা বলেছে, আর টোটাল কলের যে বিষয়টা সেটা রেকর্ড করা হয়েছে। সুমন বলেছে তিনি তদন্ত কমিটির কাছে যে তিনি লঞ্চে ঘুমিয়েছিলেন, ডুবে যাওয়ার পর বিষয়টি তার মনে পড়ছে না, উদ্ধারের পর সবকিছু জানতে পারেন। তার যে ভিডিও বক্তব্য টোটাল তো নাই, আমরা এর আগে দিছিলাম, আপনারা যারা দেখছেন, সেইখানের কথা আর এইখানের কথার মধ্যে মানে তিনি আসলে ব্যালেন্স খেয়েই হারাই ফেলছেন। কারণ মিথ্যা তো মিথ্যাই, একটা মিথ্যাকে ঢাকতে হলে 10টা মিথ্যা আরো বলতে হবে, বা দিন শেষে মিথ্যা মিথ্যাই থাকবে। তিনি বলেন যে ভেতরে হাঁটু পানি ছিল, পুরো রুমটা অন্ধকার ছিল, তার জ্ঞান ছিল না, ডুবে যাওয়ার সময় তার পেটেও পানি চলে যায়।
তো তদন্ত কমিটির যিনি প্রধান আছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম সুমনের বক্তব্য নেওয়ার বিষয়টি উল্লেখ করে গণমাধ্যমকে বলেছেন 13 ঘন্টা ধরে ডুবে যাওয়া লঞ্চের ভেতরে তিনি কিভাবে থাকলেন তা তার বক্তব্যে স্পষ্ট হয়নি। দর্শক, আপনি যদি আমার আগের ভিডিওটা দেখে না থাকেন তাহলে আপনি দেখে নেবেন যে 13 ঘন্টা জীবিত থাকার যে নাটক রহস্য ফাঁস ভিডিওর মাধ্যমে সেইখানে আমরা দেখিয়েছি অরিজিনালি এয়ার পকেট নামক যে শব্দটা সেইখানে আসলে কিভাবে একটা মানুষ বেঁচে ছিল, ভিডিও এভিডেন্স, ইভেন সেইখানে লাইফস্টাইল A to Z আমার আগের ভিডিওটাতে ভিডিও আকারে দেওয়া আছে। না দেখলে আপনি সেই ভিডিওটা দেখে নিন, তাহলেই বুঝবেন যে সুমনের এই বক্তব্যটাকে কেন তদন্ত কমিটির প্রধান তিনি আসলে মানতে চাচ্ছেন না। আচ্ছা, এটা গেল একটা। তবে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে এই বিষয়ে কথা বলে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত কমিটির আরেক সদস্য, নাম প্রকাশে অনিচ্ছুক, এখানে নাম আসেনি, তিনি বলেছেন যে সুমনের বক্তব্যের ভিতরে তিনি বলেছেন যে তিনি ইঞ্জিনের রুমে আটকা পড়েছিলেন বলে দাবি করেছেন। একবার বলছেন তিনি ভেতরে অন্য কাউকে দেখেননি, পরক্ষণেই তিনি আবার বলছেন ভেতরে লাশ দেখা গেছে। তার বক্তব্যে লড়সড় আছে। তার আরো বক্তব্য নেওয়া হবে তিনি কিছুটা অসুস্থ, সুস্থ হলে প্রয়োজনে তাকে ডেকে এনে ফেস টু ফেস কথা বলা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বিষয়ে এখনোই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তদন্ত কমিটির কাছে সুমনের ঘুমিয়ে থাকার কথা বললেও উদ্ধারের পর সুমন গণমাধ্যমকে বলেছিলেন যে প্রথম দিকে তার পেটে একটু পানি প্রবেশ করেছিলেন, পরের বাকিটা সময় তিনি নিরাপদ ছিলেন, ছোট্ট একটা কক্ষে ছিলেন, অজু করছেন, নামাজ পড়ছেন, পিশাব করছেন। তিনি বলেছিলেন যে আরো সেখানে বলছেন যে আমি মনে করেছি 10 মিনিট হয় আটকে আছি, পানির উপরে উঠা এসে যাচাই করে শুনি 13 ঘন্টা হয়েছে। আল্লাহ যা চাই তাই হয়, কারণ আমি ওইখানে মৃত্যুবরণ করতে পারতাম। মানে এই লোককে আমার মনে হয় যে তদন্ত কমিটির আরেকটা জিনিস নজর দেওয়া দরকার, সুমন আসলে কোথায় সফল। সুমন কিন্তু একটা জায়গায় সফল হয়েছে। এই ঘটনাটা যারা বলছেন যে সরকার করিয়েছে, আপনাদের এই ঘটনা থেকে বোঝা উচিত এখন চাইতে যাবেন, কিন্তু আপনি বি অনেস্টলি দেখেন, সরকার যদি এই নাটক করাইতো তাহলে তদন্ত কমিটি সুমনের বিপক্ষে বক্তব্য দিত না। তদন্ত কমিটি বলতো যে সুমন যা বলছে সত্যি, সুমনকে নিয়ে তারা বিতর্ক ক্রিয়েট করতো না। অলরেডি এটা বিতর্কের বিষয়, এখানে নতুন বিতর্ক আনতো না, তাই না? সো তদন্ত কমিটি আমার মনে হয় তাদের তদন্তটা এই প্রথম আমার দেখাতে মানে খুব দ্রুত একটা স্বচ্ছ তদন্ত আসছে, যেখানে যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাকে অপরাধী সাব্যস্ত করার একটা বিষয় সামনে আসছে। বাট আমার যেটা মনে হয় ব্যক্তিগত অপিনিয়ন, এটা তদন্ত কমিটি শুনলেও শুনতে পারেন, যে সুমনের কারণে যারা মারা গিয়েছিল, যেই ময়ূরী 2 লঞ্চটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, মর্নিং বার্ডের যারা নিহত, যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়, তাদের বিষয়টা নিয়ে গণমাধ্যমে সোচ্চার হওয়ার বিষয়, বা ময়ূরী 2 লঞ্চের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়, বা সেইখানের যে ডকইয়ার্ড আছে যেখান থেকে এই লঞ্চটাকে আপনার লঞ্চ করা হয়েছিল পানিতে মেরামত শেষে, সেইখানের যারা কর্মচারী কর্মকর্তা আছেন তাদের যে স্বেচ্ছাচারিতা বা তাদের যে অসাবধানতা, এই টোটাল বিষয়টা কিন্তু হাইড হয়ে গেছে। গণমাধ্যম থেকে শুরু করে আমরা কোথাও না কোথাও এই পাতানো ফাঁদে পা কিন্তু দিয়েছি, বাট দেরি হলেও আমাদের মাথায় এই জিনিসটা কাজ করছে যে এইখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে কথা বললে আরো হয়তো তাদের জন্য কিছুটা পজিটিভ হইতো, কোনো না কোনো ব্যক্তি হয়তো আইনের আওতায় আসতো বা তদন্ত আরো ওইদিকে যাইতো। এখন তদন্ত কমিটি যেটা হচ্ছে যে আমরা সবাই এই সুমন ব্যাপারীকে নিয়ে পড়ে আছি, আর যার কারণে নিহত বা যারা শহীদ হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বা যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে যে আসলে তারা যে ফিডব্যাকটা পাবে, আর্থিক ক্ষতিপূরণ পাবে, বা যারা অপরাধী প্রকৃতপক্ষে যাদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটছে, সেই ড্রাইভার, সেই যারা আছে মানে A to Z, তারা কিন্তু আলোচনার বাইরে চলে গেছে, আর আমরাও আসলে তাদের বিরুদ্ধে কথা বলছি না। বাট আমি বলতে চাই যে যারা এই ঘটনাটার সাথে সংশ্লিষ্ট কমিটি আছে, সে ডকইয়ার্ড কোম্পানি থেকে শুরু করে ওই জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, যারা এইখানে দায়িত্বশীল আছেন A to Z, সকলকেই আইনের আওতায় আনা উচিত। আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিশাল একটা অ্যামাউন্টে সাপোর্ট করা উচিত, সরকারের পক্ষ থেকে তো করা হবেই, পাশাপাশি সেই ময়ূরী 2 কোম্পানির যিনি মালিক আছেন, সে ডকইয়ার্ডের যে মালিক আছেন, তারা পয়সাওয়ালা মানুষ, তাদের কাছ থেকে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিশেষ একটা অনুদান দেওয়া ব্যবস্থা করা, এইটা নৌপরিবহন মন্ত্রণালয়েরই দায়বর্তায়। আর পাশাপাশি সুমনকে ভালো কইরা তদন্ত কমিটির যদি রিপোর্টটা আসবে, কি তদন্ত কমিটির রিপোর্টে যদি শতভাগ সুমন টাউট চিটার হিসেবে প্রমাণিত হয়, তারে বাইধা পিটাইয়া প্রমাণ করতে হবে, বের করতে হবে যে তাকে দিয়া কে এই নাটক করাইছে, কারণ সে মিথ্যা বলছে। আর এখন সে যখন দেখছে তার বিরুদ্ধে সবাই সোচ্চার,
সে ক্ষণে ক্ষণে কথা চেঞ্জ করছে, সে বুঝতে পারে না এই বিষয়টা এত বড় আকার ধারণ করবে। তবে সুমন এখানে কোনো সমস্যা না। আমি আবারও বলি, সুমন হচ্ছে জাস্ট একটা গুটির ছক, দাবার একটা গুটি। পেছনে কেউ তাকে দিয়ে কলকাঠি নাড়াইছে, কে সেই ব্যক্তি যে সুমনকে দিয়ে এই কলকাঠি নাড়াইছে সেইটা প্রমাণ করা আসলে তদন্ত কমিটির দায়িত্বের মধ্যে পড়ে বা প্রশাসনের দায়িত্ব পড়ে। সুমনকে ভালো করে আমার মনে রিমান্ড রুমে নিয়ে একটু ভয় টয় দেখাইলেই সে কিন্তু গড়গড়াইয়া সত্য বলে দিবে, কারণ সে আমাদের থেকেও গরিব মানুষ, আর গরিবরা ভয় পায়। টাকার লোভে তারা নানান ধরনের কর্মকাণ্ড করে। তো এই ঘটনার সাথে কারা জড়িত সেটা সুমনকে রিমান্ডে নিয়ে বের করা উচিত। আর আমি শতভাগ বিশ্বাস করি কখনোই এই তদন্ত কমিটি সুমনের পক্ষে, সুমনের বক্তব্যকে সাপোর্ট করার সুযোগটা আসবে না। কারণ সায়েন্টিফিক্যালি আমরা দেখেছি যে নাইজেরিয়ার সেই হেডিসন ওকিনি আর আমাদের এই সুমন ব্যাপারীর মধ্যে বছরে আর সেকেন্ডের পার্থক্য আছে, ঘটনায়, এভিডেন্সে, সব দিকে। আশা করি সত্যটা বের হয়ে আসবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।